আজকের এই অনুষ্ঠানটা আমাকে দাওয়াত করলো, কিন্তু তাদের সম্মতি দেয়নি। কিন্তু তারা তাদের অধিকার নিয়ে তাদের মতো করে আমার টেবিলের উপরে একটা চিঠি লিখেছে। কালকে পর্যন্ত বললাম আমার কাছে কোর্টে যেতে হবে। আমি 9টায় কোর্টে গেছি। 7 জন না 8 জন সাক্ষী, আবার কোর্টের কর্মচারীদেরই আছে, আন্দোলন আছে। কোর্ট 12:30টায় উঠলো, কিন্তু আমি তো 10টায় গিয়ে বসে গেছি। পরে দেখা গেল সাক্ষী আসলো, তাই আমি আসলাম। কারণ এর মধ্যে 10বার টেলিফোন আছে, আমার যাওয়ার পথ আছে, কোর্ট থেকে রওনা হল। এই গেটে আসার পরেও দেখা যায় টেলিফোনটা আছে। যারাই যে দাবিটা আজকে আদায় করলেন, আমাকে আনতে এখানে বাধ্য করলেন, তাদেরকে বলবো এই সরকারের থেকে এই নির্বাচনটা আদায় করতে বাধ্য করে। 16টি বছরই তো গণহত্যা চলছে, উল্লেখযোগ্য হেফাজত সহ আরো। কিন্তু শিরোনামটা সমান যখন হেফাজত আসছে, তখন তো আমাদের নানা জনের নানা প্রশ্ন দেখতে পারে, পারে কিনা। ওই নৃশংস হত্যাকাণ্ডের কথা জানি, তাই না? এইরকম নৃশংস হত্যাকাণ্ড অনেক 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 হয়েছে। অর্থাৎ পুরা 16-17টি বছর ছিল নৃশংস তার একটি অভয়ারণ্য বাংলাদেশ। সালাম সাহেব একটা ভালো কথা বলছে, আমরা যখন রাজনৈতিক বিশ্লেষণ করি, যারা একটু বেশি বুঝি আর কি, স্টেক হোল্ডার, অর্থাৎ রাজনীতিতে ক্ষমতায় থাকা আসা সবকিছু একটি স্টেক হোল্ডার আছে। লোকাল কিছু স্টেক হোল্ডার আছে, তাদের নাম বলতে ভয় পাই, কারণ তাদের টানে গেলে যদি কেউ টুস করে গুলি করে বেড়ে ফেলে। আবার বাইরের কিন্তু স্টেক হোল্ডার আছে, আমরা বলি বা না বলি, কেউ প্রকাশ্য বলি, কেউ প্রকাশ্য বলি না, সবকিছু মিলেই কিন্তু বাংলাদেশটা। এখান থেকে যারা ষড়যন্ত্র করে, তারা এরকম স্টেক হোল্ডার জোগাড় করে, স্টেক হোল্ডার জোগাড় করেই কিন্তু তারা ষড়যন্ত্রটা করছে। 1-11 থেকে শুরু করে এর সাথে যোগ হচ্ছে লোকাল স্টেক হোল্ডার। স্টেক হোল্ডার গুলি নাম বলছি না, তারা ধরে নেবেন। 7 সালের যে স্টেক হোল্ডাররা হাসিনাকে 1 বছর এই নৃশংস একটি নরক রাজ্য সৃষ্টি করেছে রাষ্ট্র ব্যবস্থা, সমাজ ব্যবস্থায়, তারা কিন্তু এর সাথে জড়িত। বিভিন্ন জঙ্গি নাটক টাটক সাজিয়ে টাজিয়ে ইত্যাদি বহু কিছু আছে। অনেক তাদের চোখে ঘোর কাটছে যে না, ঘটনাটা তো ঠিক না। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, যারা বিদেশে থাকে, বাংলাদেশে বিএনপি লোকজন নানাভাবে বিভিন্ন পার্লামেন্টে অবস্থান নিয়ে নানা স্মারকলিপি দিতে 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 একটা সময় তাদের ঘোর কাটলো একটু কি। এখন এসে দেখলো যে আসলে শেখ হাসিনা ক্ষমতায় থাকার জন্য সব নাটক, এক এক সময় এক একটা সৃষ্টি করছে। 16 বছরে কমপক্ষে 2 থেকে 250 ইস্যু তৈরি করছে। সকালবেলা একটা ঘটনা লাগছে, হইচই লাগে গেল, রাস্তায় নামতে নামতে বিকেলবেলা আরেকটা ঘটনা দিয়ে তা ছাপা পড়ে গেল। এরকম না ব্যাপারটা, অর্থাৎ একটার পর একটা ঘটনা ঘটায়। আর যারা সমালোচনা করতে অভ্যস্ত, তারা কোনো কর্মে অভ্যস্ত না, তো সমালোচনা তো করুক। তখন বিএনপির বলতো বিএনপি কি করে, মানে বিএনপি একদিক থেকে যায় আরেকদিকে যায়, খালি দৌড়ানোর মধ্যে আছে। তার মানেটা কি? আসল ইস্যুটাকে ধরে রাখার জন্য একটার পর একটা তারা ঘটনা ঘটে। আজকে যে নির্বাচন নিয়ে যখন আলোচনা করলেন, এটি ঘটনা
ঘটনাগুলি যে কৌশলে হাসিনা ঘটিয়েছে তার পিছনে কি বিদেশি শক্তি ইন্ধন ছিল না? তাদেরকে সমর্থন করে গেছে না? আজকে ওর থেকে কিছু কিছু কৌশল কি বর্তমানে যারা আছে তারা অবলম্বন করতে পারে না? এদের না হঠাৎ করে একটা ইস্যু হিসেবে ছিল না সীমান্ত আরাকানের চুক্তি, আবার কালকে বলেন না, ঠুকু বলে নাই, অর্থাৎ বিষয়টা চূড়ান্ত না। একটা ভিতরে কিন্তু একটা আলোচনা আছে, ইচ্ছা আছে, কিন্তু মানুষ যখন চারিদিক থেকে দলমত নির্বিশেষে নেমে গেছে তখন আস্তে করে পিছু করছে। আবার কালকে আরেকটা ইস্যু দিয়ে ওইটা নিয়ে আমরা ব্যস্ত থাকুন। ইস্যু তো তৈরি করার দেওয়া তো খুব কঠিন কাজ না, খুব সহজ। এখন বিএনপি নির্বাচন যায়, এটা হলো বড় অপরাধ। রাজনৈতিক ভাবে বিএনপি কখনোই প্রতিহিংসা রাজনীতি করে নাই। সে কারণে একটা সুবিধা আছে যে বিএনপির বিরুদ্ধে কিছু করলো তো কিছু হয় না। সে কারণে সবচেয়ে নিরাপদ বিএনপির বিরুদ্ধে লেখা বলা। তারা অব্যাহতিতে 17 বছর দেখছে, এখনো লেখে। এখন কায়দাটা একরকম, তখনকার কায়দাটা ছিল আরেক রকম, ঠিক কিনা? তো সাংবাদিকরা আগে বলতো সংবাদপত্রের স্বাধীনতা নাই, সেই কারণে আওয়ামী লীগের বিরুদ্ধে লেখা যাবে না। তখন বিএনপি প্রস্তুতি, এটা সেটা নানা কথা প্রতিদিন একটা না একটা আসতো। এখন তো কথা বলতে কোনো বাধা নাই। এখন যতটা না 16 বছরের কাহিনী, অত্যাচারের কাহিনী পত্রিকায় পাই, তার চেয়ে বেশি কাহিনী পাই বিএনপি। কারণ কাহিনী লেখারই অভ্যাস। সংবাদপত্রের স্বাধীনতা মানে কিন্তু সাংবাদিকদের স্বাধীনতা না। সংবাদপত্রের পাতার মালিক হইল প্রকাশক মালিক। মালিক স্বাধীন হলেই কিন্তু সাংবাদিক স্বাধীন হয় না। আমার কথাটা না ভুল বুঝে, একটু ভালো করে চিন্তা করবে। যারা সোশ্যাল মিডিয়া আছে তারা কি, তারা স্বাধীন, তাদের মতো করে চিন্তা করে। আর যারা বিভিন্ন সংবাদপত্রে, টেলিভিশনে কর্মরত সাংবাদিক, তারা যা দেখে তা সব প্রকাশ করতে পারে না, যা শুনে তার সব বলে না। কেন? যারাই ক্ষমতায় থাকে তারাই এই মিডিয়া হাউসের সাথে একটা সহযোগিতা চালায়। এই মিডিয়া হাউসের লোকগুলি সরকার থেকে সুবিধা নেয়, আর সরকারের অপকর্মগুলি চাপা দেওয়ার জন্য তারা সাংবাদিকদের উপর কি করে? নিয়ন্ত্রণ করে। অনেক মিডিয়ার পয়সার অভাব নাই, গিয়ে দেখেন সাংবাদিকদের বেতন দেয়, সাংবাদিকদের বেতন দেয় না। এগুলি কি আমার মিথ্যা কথা? সেই জন্যই আমি বলবো, আমাদের স্লোগানটা হোক সাংবাদিকের স্বাধীনতা। সংবাদপত্রের মালিক সাংবাদিক না, অন্যান্য পেশার মতো এই পেশাটা বেছে নিয়ে তারা সাংবাদিকতা করে। আর যতটুকু যোগ্যতা নিয়ে সাংবাদিকতা করে, অতটুকু যোগ্যতা নিয়ে অন্য প্রতিষ্ঠানে চাকরি করে তার 3 গুণ বেতন বেশি বেতন। এবং আমাদের দেশের সাংবাদিকদের বেতন সবচেয়ে কম। আপনাদের এই যে দুর্বল জায়গাগুলি আপনারা চিন্তা করেন, একত্রিত হন। যদি আপনারা কি মালিকের স্বাধীনতা চান, না আপনারা আপনাদের স্বাধীনতা চান, সেটা একটু চিন্তা করেন। মনে দেবেন, আনতে গিয়ে কিন্তু মিডিয়া হাউসগুলি সবচেয়ে বেশি কাজ করছে। সেই মিডিয়া হাউসগুলি কিন্তু তখনও সচল ছিল, এখনো সচল আছে। এখনো একই পন্থায় বিএনপিকে ঘায়াল করা, এই সরকারকে দীর্ঘমেয়াদী করার জন্য তারা কিন্তু অনবরত কাজ করছে। তাদের চোখে দেখা যায় না, অনুভবে উপলব্ধি দিয়া বুঝতে হয়।
আমি কয়েকদিন আগে এটা কানাডা ভিত্তিক একটা টেলিভিশনে অনেকক্ষণ সাক্ষাৎকার দিলাম, একা ছিলাম। তারা আমাকে কথা বললো কয়েকটা সংবাদপত্রের নাম ধরে, যে যারা খালেদা জিয়া, তারেক রহমান ইত্যাদি ইত্যাদির বিরুদ্ধে নানা ধরনের কথা লিখে একটা বিভৎস বাংলাদেশ তৈরি করে 111 আনলো, আজকে তো দেখা যায় সবাই তো মিথ্যা প্রমাণ। প্রশ্নটা কেন আসলো? বললো যে তারেক রহমান সাহেবের সকল মামলা থেকে তিনি অব্যাহতি পাইছেন, তিনি আসবেন কবে? তখন আমি বললাম যে সত্যি কি অব্যাহতি পাইছেন? বলে কি আপনি কি জানেন না? আরে না, আপনি সাংবাদিক হিসেবে কতটুকু কনফার্ম? বলে আমি কনফার্ম। আপনি যদি কনফার্ম হন তাহলে তো আমরা ধরে নিতে হবে মামলা নাই, আসার কথাটা বলছেন। এখনো মাঝে মাঝে দেখা যাবে ইউটিউবে সবার উপর একটা ছবি আছে, উত্তম সুচিত্রা, সেখানে একটা বিশিষ্ট চরিত্র আছে, ছবি বিশ্বাস। সে বিচারিক আদালতে 12 বছরের জেল হয়েছে। 12 বছর জেল খাটার পরে সেটা আপিল করলে প্রমাণিত হয়েছে সে সেই হত্যাকাণ্ডের সাথে জড়িত না। তখন তিনি কাঠগড়ায় দাঁড়িয়ে জজদের দিকে তাকে আঙ্গুল তুলে বলেছেন, ফিরে দাও আমার 12টি বৎসর। তাহলে আজকে খালেদা জিয়া, তারেক রহমান, আমাদের অনেক নেতাই আজকে সকল অভিযোগ থেকে মুক্তি অব্যাহতি পাইছে। তাই তাকে বললাম, এখন যদি তারেক রহমান চিৎকার দিয়ে জাতির সামনে বলে ফিরে দাও আমার 17টি বৎসর, সেই মিডিয়ারা কি উত্তর দিবে? যে মিডিয়ারা প্রভোগ করছে এই অবস্থা তৈরি করার জন্য, তাদের কি কোনো দায় নাই? যারা শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বানাতে সহযোগিতা করছে, তাদের কি কোনো দায় নাই? তাদের বিচার কে করবে? তাদের বিচার কে করবে? এই যে বলতে পারেন আমি কোর্টে গেলাম কেন, আমার মামলার বিরুদ্ধে সাক্ষী চলছে, তাই না? এটা কোর্ট তো আমাদের সেকেন্ড হোম হয়ে গেছে, যেতেই হয়, এখনো যেতে হয়। আজকে যিনি দায়িত্বে আছেন প্রধান উপদেষ্টা মান্যবর, ওনার উপর যখন মামলা হয়েছে এই ধরনের, বা কোর্টে গেলে যে ধরনের আচরণের মুখোমুখি হয়েছে, সবাই নিন্দা করছে, প্রতিবাদ করছে, তাই না? তো উনি তো সকল কিছু প্রতিক্রিয়া নেওয়া, শপথ নিয়ে হলেন দেশের প্রধান ব্যক্তি হইলেন। আমি গয়েশ্বর রায় কেন কোর্টে হাজিরা দিই? কেন দিই? আমাদের কি কোনো অবদান নাই? আমাদের গায়ে রক্ত কি পড়ে নাই রাস্তায়? আমরা মরি নাই, এটি কি অপরাধ? আমরা বেঁচে আছি, এটা কি আমাদের সকল প্রাপ্তি? সুতরাং এই পৃথিবীতে, এই জগতে কত দুঃখ যন্ত্রণা, নিরন্ন মানুষের হাহাকার, হাঁটতে পারে না পঙ্গু মানুষ, ঘোড়ায় ঘোড়ায় ভিক্ষা করে, অনেক ঘটনা। তারপরও মানুষ কেন বেঁচে থাকার জন্য, এক মুঠো ভাত খাওয়ার জন্য শিশু সন্তানটা ইট ভাঙে, পাথর ভাঙে, মহিলারা সারাদিন পরিশ্রম করে যা পায় তা দিয়ে খেয়ে কোন রকম জীবন বাঁচায়, তারপরও পৃথিবীতে জীবনটা বাঁচানোর প্রচেষ্টা কেন? অর্থাৎ পৃথিবীর একটা মায়া আছে, যে মায়ার জাল থেকে মানুষ বেরিয়ে যেতে চায় না। ঠিক ওই চেয়ারগুলির বড় একটা মায়া আছে, একবার বসলে উঠতে মন চায় না, উঠতে মন চায় না। কেউ কেউ বলছেন নির্বাচন কমিশনের প্রস্তুতি। ধরেন 5 তারিখে এই গণঅভ্যুত্থানে না পারায়, স্বাভাবিকভাবে যদি হাসিনা পদত্যাগ করতেন, পার্লামেন্ট বিলুপ্ত হইত, পরবর্তী 90 দিনের মধ্যে আরেকটা নির্বাচন করার সংবিধানের নিয়ম আছে না আজীবন? তাইলে এই নির্বাচন কমিশন 90 দিনের মধ্যে নির্বাচনটা করতো না। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া 15 ফেব্রুয়ারি নির্বাচনের মাত্র 80 দিনের মাথায় তিনি দায়িত্ব অর্পণ করে চলে আসলেন, পরের 90 দিনের নির্বাচন হয়েছে না? তাইলে
এই নির্বাচন কমিশনের 1.5-2 বছর সময় লাগবে কেন? তাদেরকে 90 দিনের মধ্যে নির্বাচন করতে হবে, এটাই নিয়ম। তাহলে কি প্রত্যেকটা সরকারের পরিবর্তনের পর এরকম আমরা 2 বছর বসে থাকব প্রস্তুতির জন্য? কিসের প্রস্তুতি? আমি তো এটা জিনিসটা বুঝতেছি না। যারা শেখ হাসিনার দোষর তাদের বিরুদ্ধে কি অ্যাকশন নিয়েছেন? আগে সংস্কার, তারপরে নির্বাচন। আর নির্বাচনটা তো বড় সংস্কার, কারণ 8, 14, 18, 24 4টা নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচন ব্যবস্থাটাকে একদম যাতাবস্থা করে দিচ্ছে। সেইখানে কি দাবিটা কি? 17 বছরে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন, যার যার ভোট শেষে দিবে, যাকে খুশি তাকে দিবে এবং নিরাপদে দিবে। এই নির্বাচন ব্যবস্থার এইটাই তো বড় সংস্কার। সুতরাং গণতন্ত্র মানে নির্বাচন মানে তো গণতান্ত্রিক প্রক্রিয়া। গণতন্ত্র তো সংস্কারের বিপক্ষে না। গণতন্ত্র যেমন উন্নয়নের বিপক্ষে ছিল না, আজকে গণতন্ত্র তো সংস্কারের বিপক্ষে না, বরং একটি সুষ্ঠু, অবাধ নির্বাচনের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হইলে অন্যান্য সংস্কারগুলি করতে আমাদের একটি ভিত্তি স্থাপন হবে। আই থিঙ্ক যে ফেয়ার ইলেকশন এবং স্টেট অফ ডেমোক্রেসি is the basic foundation for the whole reform, all সংস্কার। Otherwise how? যাই লেখা থাকে তবে আগে পরিবর্তন করবেন কেমনে? ওই যে একটু টোকা দিয়েছিলেন না ধর্ম পুস্তকের মধ্যে, ওই যে হেফাজতের বা সব নামলো না কেন? ওইটা পরিবর্তন করা যায়। পৃথিবীতে কোন ধর্ম গ্রন্থ পরিবর্তন করার অধিকার মানুষকে দেওয়া হয় নাই। এটা সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা কর্তৃক। আর সকল রাষ্ট্রের সকল সংবিধান যুগের দাবিতে প্রয়োজনে সংবিধান সংস্কার হয়, নতুন আইন হয়। যে আইন জনগণের অধিকার সংরক্ষণে ব্যর্থ হয় সে আইন বাতিল হয়। সেই কারণে তো 5 বছর অন্তর পার্লামেন্ট হয়। এটার মধ্যে লেখা আছে তারা যে আইন করে গেছেন সে আইন কোনোদিন পরিবর্তন করা যাবে না। তাহলে এই আইন আপনি কি এছাড়াও জারি করে পরিবর্তন করবেন? তাহলে এই আইন পরিবর্তন করলে আপনাকে পার্লামেন্ট থেকে করতে হবে। আপনার যা কিছু রিফর্ম করেন, যা কিছুই সংস্কার করেন না কেন, সংবিধানের সাথে জড়িত নাকি সংবিধানের সাথে জড়িত, সম্পর্কিত, সংশ্লিষ্ট, সেটাকে পরিবর্তন করতে একমাত্র জায়গা হলো পার্লামেন্ট, ঠিক না? সে যদি পার্লামেন্ট না থাকে আপনি কি সংস্কার করবেন? কি শুনান আমাদের? আমার বাড়িতে চুলা নাই, কিছু নাই, আমরা বাজার রয়ে রান্না হয়ে যাবো। আগে চুলাটা তো বাড়িতে থাকতে হবে, তারপরে না আপনি বাজার হাট করলে রান্না বান্না করতে পারবেন। তো সুতরাং আজকে গণতন্ত্র ভার্সেস সংস্কার এই বিষয়টি প্রতিষ্ঠিত করার জন্য কিছু জ্ঞান পাপী বুদ্ধিমান লোক নানা ধরনের কথা। আর আমাদের দেশের জ্ঞানী গুণী লোকরা পলিটিশিয়ানদের কিন্তু শ্রদ্ধার চোখে দেখে না, কারণ তারা সব জানতা সব জানে, আমরা সব গরু ছাগল, ওরা লেখাপড়া জানি না, সব লেখাপড়াটা জানে। আমার মাঝে মাঝে খুব শখ হয়, সব ধরনের সরকার দেখছি, এদের একটা সরকার যদি দেখতে পারতাম বুদ্ধিমানদের আর সাংবাদিকদের, তাহলে হয়তো মরণের আগে একটা নতুন তৃপ্তি নিয়ে মরতে পারতাম। রাষ্ট্র পরিচালনা এটা অভিজ্ঞতা, সংস্কার, বাস্তবমুখী। আমি জানি জিনিসটা খারাপ, কিন্তু এটাকে আমি পাল্টাতে গেলে আমার কতটুকু সময় লাগবে এবং কতটুকু সহনশীল অবস্থা থেকে আমাকে আনতে হবে। এখন বলেন যে এই যে সালাম সাহেব বললো বিএনপির লোক চাকরি করতে পারে নাই, জামাতের লোক চাকরি করতে পারে নাই,
এখন সচিবালয়ে যাই, ডিসি অফিসে যাই, এসপি অফিসে যাই, সবাই তো দেখে যাও আপনার বিএনপি। ওরা তো দেখেন চাকরি করলো কি কেমনে করলো? শেখ হাসিনা সবার পোস্টমর্টম করে পোস্টমর্টম করে ধরতে পারে নাই। বাপ দাদা 14 পুরুষের চাকরি সবাই নিত, বায়োডাটার মধ্যে হিসাব নিত যে কোনো কারণে কেউ কারো কোনো আত্মীয় কিনা চাকরি হইতো না। তাহলে এখন রাতারাতি এই আওয়ামী লীগ কি জামাত হয়ে গেল, বিএনপি হয়ে গেল? না, আসলে এরা জামাত বিএনপি ছিল বা আছে, আর থাকলেও তারা কি করছে সেটা তো একটা প্রশ্ন আছে। আজকে প্রশাসনের মধ্যে, ডেভেলপমেন্ট ওয়ার্কের মধ্যে প্রত্যেকটা প্রজেক্টের ডাইরেক্টর, ইঞ্জিনিয়ার যারা এস্টিমেট করতো এক একটা প্রকল্পে 1000 কোটি টাকার থেকে 5000 কোটি টাকা, তারাই তো আছে। তারাই তো নতুন নতুন প্রকল্প তৈরি করবে। তারা কি আগের 1000 কোটি টাকার প্রকল্পকে 1000 টাকায় করবে না 5000 করবে? যদি 5000 না করে অতীতের প্রায়শ্চিত্ত কেমনে করব? সেই কারণে তাদের কায়েমি স্বার্থের কারণে আজকে কে কোন পন্থী আমার এটা বোঝার দরকার নাই। তারা শেখ হাসিনাকে লুটপাটের যে সুযোগ দিচ্ছে, যে বয়ান দিচ্ছে, যারা 22,000 টাকা বালিশ কিনছে, এরা এখনো যদি বালিশে এস্টিমেট করে 22,000 টাকা, এখন আরো 1000 বা 2,000 জিনিসপত্রের দাম বাড়ছে, ট্রান্সপোর্ট কষ্ট বাড়ছে, এটা আরেকটা অজুহাত দিতে পারবে। সুতরাং আপনি তো সংস্কারটা করবেনই, এবং এই সংস্কারটা আপনি যেমন দেখতে চান, সেই সংস্কারের তো একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে আনতে হবে। তার জন্য অবশ্যই সময় লাগবে। সময় আপনাকে দিতে আমার জীবন, যদি আপনার ক্ষমতা থাকতো সংস্কার করা, কারণ আপনি তো পারবেন না, আপনার সাথে সে আলোচনা নাই, সে আইন নাই। সে কারণেই আমরা এদেরকে বিশ্বাস করে জ্ঞানী গুণী লোককে দিচ্ছি। এখন জ্ঞানী গুণী লোকদের কথাবার্তা শুনলে মাথা নষ্ট। প্রধান উপদেষ্টা কয় একটা, তার পিএস কয় আরেকটা, তারা আরেক সহ উপদেষ্টা কয় আরেকটা। দেখেন আপনার সরকারের মধ্যে, এখান থেকে আমি কি বুঝলাম? আর জুন মাসের মধ্যে যে নির্বাচন দিব, তার গ্যারান্টিটা ডিসেম্বরে পারবো না, জুন মাসে সকাল যদি দিব, তখন আবার তো বললাম বৃষ্টি বদলার দিন সামনে বসে শেষ করছে, উসিলা তো আসেই হবে, ঠিক কিনা? সুতরাং এই যে শেখ হাসিনাকে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশ পাচার করছে, লুটপাটের মধ্য দিয়ে বিদেশ থেকে টাকা আনছে, দেশিকেও টাকা তো গেছে গেছে, যাবে বিদেশিদের যে ঋণ আনছে, ঋণ পরিশোধ করতে হবে না। শেখ হাসিনার পাপের প্রায়শ্চিত্ত করতে হবে এই জনগণকে। পারবেন সেদিন বন্ধ করতে? পারবেন না। সেদিনে সুন্দা দিয়ে পারবেন না। জনগণের ধাক্কায় যা করতে গেছিলেন করতে পারেন নাই। মানবিক কারণে রাখাইন পর্যন্ত আরাকান থেকে একটা কি করিডোর, তো ওই যে পশ্চিম থেকে পূর্ব পর্যন্ত যে ইন্ডিয়ার করিডোর দিয়ে রাখছেন, এটা বাতিল ঘোষণা করছেন? ওটা তো কোনো মানবিক কারণ না, সেটা তো বাতিল করতে পারেন নাই। আপনি শেখ হাসিনার বিচার করবেন, শেখ হাসিনা আনতে পারবেন? শেখ হাসিনার বিচার না হইলে আর ভাত খাবো না। এই জীবনে শেখ হাসিনার বিচার হইব না, আর আমাকে না খেয়ে মনে আইনা দেখান, আর না আনতে পারলে তো আপনি বিচার করতে পারেন। ডকুমেন্ট, আমি বিচারটা শুরু করেন না, একটা বিচার শুরু করেন না, শুরু করেন, তারপরে তাড়াহুড়া যত করেন, ওই যে আইনের একটি প্রক্রিয়া টক্রিয়া আছে, তো এই প্রক্রিয়া করতে করতে আপনার তো দূর পার হয়ে যাবো গা। আপনি শেখ হাসিনার বিচার করে কিনে ক্ষমতা ছেড়ে দেবেন। আর ধরো আর মারো যদি হয়, তার কাছে কোর্টে রায় দেওয়া শুরু করেন, রায় দেওয়া শুরু করেন। যারা পলাতক হয়েছে, যাদের সম্পদের হিসাব আছে আপনাদের কাছে, তাদের বিচার করেন, তাদের বিচার করেন। কই কোনো বিচার তো শুরু করেন নাই, তার দোষরদের বিচার তো শুরু করেন নাই। আর এই যে দোষরা পালায় গেল,
কেমনি কেমনি পালে গেল, কার গাড়িতে গেল, কোন পথে গেল, ওই পথ তাদেরকে আগে দিল, যারা আগে দিল তারা কি একেবারে বিনা মাসুলে দিচ্ছে নাকি? সে টাকা গেল কোথায়? এটা কি রাষ্ট্র করছে? করছে। ধরেন আমি চুরি করে টাকা আনছি, আপনি আমার পকেটে কায়দা নিয়ে গেলেন, চোর ধরলেন, নিয়ে আপনি পকেটে হাইটা গেলেন, তাহলে আপনার মতো আমার মধ্যে তফাৎ থাকে। আপনি যদি আমার থেকে মনে করেন যে এটা চুরির টাকা, পকেট থেকে নিয়ে যদি থানায় জমা দেন আমার নাম দিয়া, যে টাকাটার কাছে পাওয়া গেছে চুরির টাকা, তাহলে না বুঝুন যে না আপনার একটা সদিচ্ছা আছে। সুতরাং এই যে সংস্কারের কথা তো ওনারা বলেন, সংস্কার তো অবশ্যই দরকার, কিন্তু সেটা বাস্তবতার নিরীক্ষে কিন্তু আপনাকে সংস্কার করতে হবে। সময় নেই কিন্তু সংস্কার করতে হবে, এবং এমন কিছু করা যাবে না যেটা শেষ মতো হবেই না। বিএনপি সংস্কারে বিশ্বাসী, বিএনপির জন্মই হয়েছে সংস্কার 19 দফা কর্মসূচির মধ্য দিয়ে। একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্র, 19 দফাটা করে পড়েন, এটার প্রয়োজনীয়তা এখনো শেষ হয়ে যায় না। ভিশন 2030 দিলেন খালেদা জিয়া, জেলে গেলেন। আপনারা আজকে সংস্কারের কথা বলেন ক্ষমতা ইসা, আর এই সংস্কারের কথা তো বিএনপি গোড়া থেকে বলতেছে। তারপরে 22 সালে আমরা 27 দফা তৈরি করলাম, সকল রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে 31 দফা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এটা জনসমুখে প্রকাশ করলো সকল রাজনৈতিক দলের সামনে। তো সেটা হচ্ছে 31 দফা প্যাক্ট বা সংস্কার প্রস্তাব অলরেডি বিন অ্যাকসেপ্টেড বাই দ্য হোল পলিটিক্যাল পার্টি। আবার আপনাকে নতুন করে কোন সংস্কার বাকি হইল? কোন সংস্কারটা বাকি হইল? বাকি নাই। সুতরাং যেটুক বাকি আছে সেটা করে বলেন, যোগ করেন। এখানে তো আহ্বান আছিল তার হিসেবে যে আরো কোন সুন্দর সুন্দর প্রস্তাবনা যদি জাতীয় স্বার্থে প্রয়োজনে থাকে সেটা আরো সাদরে গ্রহণ করো, কিন্তু একটা প্যাকেজ করেন, এখানে করেন, করে নির্বাচনটা করেন। তারপরে কি দল নিষিদ্ধ, মত বিমত, জামাত ইসলাম নিষিদ্ধ দল না? শেখ হাসিনা করছে না? নিষিদ্ধ করছে না? করছে কিনা? যদি নিষিদ্ধ হয় তাহলে নিষিদ্ধ দলের সাথে কথা বলেন কেন? শেখ হাসিনার দেওয়া চাকরিজীবীদেরকে এখনো ক্ষমতা রাখছেন কেন? কি কারণে এখনো পিডিআর হত্যার ব্যবস্থাটা আপনি, বিচারের ব্যবস্থাটা আনতে পারতেছেন না? এই হত্যাকাণ্ডে, কারণ এই হত্যাকাণ্ডের বিচার করতে হলে শেখ হাসিনাকে হাজির করতে হবে। মাস্টার মাইন্ড অফ শেখ হাসিনা, দ্যাট ওয়াজ নট এক্সেপশনাল কেস, সেটা ছিল পরিকল্পিত হবে। আমার বিডিআর এন্ড আর্মির শক্তিটাকে একদম ধূলিসাৎ, এবং শেখ হাসিনারে যেমন অন্যান্য আসামিকে ধরে কি গরম ডিম দেয় না, শেখ হাসিনার আইনা যদি গরম ডিম দিতে পারে সব পরিষ্কার করে হয়ে গেছে, আদারওয়াইজ সম্ভব হবে না। কারণ তাকে কাঠগড়াতে আনতে হবে, তাইলেই খুঁজে পাওয়া যাবে সারা জাহাঙ্গীর কবির নানক থেকে আরম্ভ করে বহু দম। নাসির উদ্দিন পিন্টুকে এই মামলা দিয়েছে, আমি বললাম নাসির উদ্দিন পিন্টু তো একটা হেডমাস্টারের ছেলে, ও তো নৌকার মাঝি না, ও পার করবো কেন? আমরা জানি বুড়িগঙ্গাদের বিডিআর লোক কারা পার করছে, আওয়ামী লীগের কোন কোন নেতা আমাদের অজানা না, আমরা জানি। সুতরাং আপনি নতুন আবর্জনা পরিষ্কার করবেন না পরে সংস্কার করবেন, না আগে সংস্কার করবেন না আবর্জনা রেখে হবে? আপনি যদি এই রূপ থেকে চুনকারি করতে চান তাহলে এটা ঘষতে হবে, বৈশাখ পরিষ্কার করে আবার নতুন করে দিতে হবে, তাই তো? তাহলে ওই ময়লাগুলো পরিষ্কার করেন, ওগুলো তো হাতে দেন না। খালি আমার সংস্কারের গান শুনে শুনে ঘুম পাড়ানোর মাসি বেশি বলে আমাদের ঘুম পাড়ে রাখবেন, আর আমরা ঘুম পাড়ে থাকবো। আর আমরা নির্বাচনের কথা বলতে আমাদের অপরাধ হবে, 17 বছর শুধু অতিথি অপরাধ করে দিতেছি নাকি?
একটি সুষ্ঠু অবাধ নির্বাচনের দাবিতে তো 17 বছর অপরাধ করছি। যতদিন নির্বাচন না হয় ততদিন বিএনপি অপরাধ করবে, নির্বাচনের দাবি করবে, এটা করবে। এটা তো নতুন না, এমন না যে ইন্নুসের আছে তারপর দিন আমার সব ছাড়ছে, বরং আমাদের এই দাবির পরিপ্রেক্ষিতে ঘটনা প্রবাহ একটা জায়গায় আইসাই কি হচ্ছে। আবার কেউ কেউ বলে, আমি জানি না বলছে কিনা উনি, যে উনি নাকি মাস্টার মাইন্ড পরিকল্পিত বিপ্লব করা হয়েছে। নাহিদ একটা টক শোতে খালেদ মাহমুদের এখানে বলতেছিল, এটা পরিকল্পিত কিনা আমি জানি না, এর পিছনে কেউ পরিকল্পনা পরামর্শদাতা ছিলেন আমার জানা নাই। আমরা আমাদের দাবিতে নামছি, ক্রমান্বয়ে বিভিন্ন রাজনৈতিক দল, সমাজসেবক সবাই আমাদেরকে সমর্থন দিচ্ছে, শক্তি দিচ্ছে, যোগান দিচ্ছে। তার মানে ভাবটাও হলো এই যে উনি পরিকল্পনা করে গণঅভ্যুত্থান ঘটাইছেন, আর আমরা সারা বছর ঘোড়ার কাজ করছি, 17 বছর শেখ হাসিনার পাকা চলে কালি মারছি না, আমরা কিছু করি নাই। একটা গাছ, একটা বীজ যদি এখন লাগান, দেখা যাবে না, 10 দিন পর আসে দেখবেন যে একটু পাতাও ফুটে উঠছে। যদি পাড়া দাদি যেখানে না ভেঙে ফেলানো, আস্তে আস্তে 100টা বড় আন্দোলন এরকম। কারণ সুনির্দিষ্ট কোনো থিওরি নাই, একটা আন্দোলন শুরু থেকে কয়দিন লাগে, এটা ওষুধ না যে ম্যাচ পালাই যাবে। পাকিস্তানের ভাষা আন্দোলন 52 সাল থেকে আমাদেরকে 23 বছর আন্দোলন করে একটা 69 গণঅভ্যুত্থান বানাতে হয়েছে, 70 নির্বাচন আদায় করতে হচ্ছে, সেই নির্বাচনও লাভ হয় নাই, যুদ্ধ করে দেশ স্বাধীন। তো সুতরাং প্রত্যেকটা জিনিসের ম্যাচুরিটির একটা সময় লাগে। যারা শেষ সময় নেতৃত্ব দিচ্ছে কেন টানাটানি করেন, ক্রেডিট গোস টু হোম, অল ক্রেডিট আপনাদের, অল ক্রেডিট আপনাদের। কিন্তু আপনাদের ক্রেডিটের ফসলটা জনগণকে দিবেন না নিজেদের পকেটে ভরবেন, ডিসাইড ইউরসেলফ। আপনাদের ক্রেডিট, কারণ আপনারা শেষ সময় ছিলেন, ঠিক কিনা? সুতরাং আপনাদের ক্রেডিট দিয়ে রাখছে তাতে। কিন্তু আপনি ক্রেডিট পাওয়ার পরে যদি কন কি যে খুন হয়েছে আমার ভাই, বাগবাটার সবটুকু আমারই চাই, আকারও দরকার নাই, তাহলে চলবে না। কারণ আপনারা তো সরকার গঠন করার জন্য আন্দোলন করেন না, আপনারা তো সরকার পতন করার জন্য আন্দোলন করেন না। আপনারা একটা আন্দোলন করছিলেন, সেটা বৈষম্য বিরোধী কোটা আন্দোলন। সকল রাজনৈতিক দল আপনাদেরকে সমর্থন দিচ্ছে, আপনারা বিজয়ী হয়েছেন, আপনারা সেনাপতি, আমরা স্যালিউট জানাই। বাট একটা মানুষকে আপনি দৌড়াতে দৌড়াতে এখান থেকে যদি হাইকোর্ট পার করেন, আদৌ ক্লান্ত হবে, ও কিন্তু শেষ মাথায় ক্লান্ত হবে। আর যদি ওই লোকটা টের পায় ওরা দৌড়াইতেছে, ও পকেট মারেন, ও তো থাপাদা করার মধ্যে ধরে একটা দিয়ে ফেলে দিতে পারবে। তার মানে কি ওর একা থাপাদা ওকে ফেলে দিত না। এই যে আপনি যে এতখানি দৌড়ে এখানে নিচ্ছেন, এটা কি কোনো মূল্য নাই। সুতরাং আমরা ক্রেডিট চাই না, আমরা বকশিস চাই না। আমি আমার যৌবন কালের একটা ছবি, যেটা গান শুনছিলাম, কি সে কেউ তো নয় সাহেব বিবি, কেউ নয় গোলাম ভাই, বকশিস চাই না মানে হিসাবের পাওনা চাই। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ।